আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে। গাজা যুদ্ধকে ঘিরে আরব বিশ্বে আবারও মহা ইসলামী জাগরণ আসন্ন। প্রতিশোধের আগুনে পৈশাচিক ইসরায়েলের ধ্বংস অনিবার্য। কিসিঞ্জারের উদ্বেগ ও ইরানের হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব লড়াই অব্যাহত রাখার প্রতিশ্রুতি। ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে আবারও প্রতিরোধ যোদ্ধাদের হামলা। এবং জানিয়ে দেব যুদ্ধ শুরুর পর থেকে গাজায় 15,523 ফিলিস্তিনি নিহত। আরো জানিয়ে দেব রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্য গাজা। সর্বশেষ জানিয়ে দেব নিরস্ত্র ইউক্রেনীয় সেনাদের শেষ করে দিচ্ছে রুশ বাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। গাজা যুদ্ধকে ঘিরে আরব বিশ্বে আবারও মহা ইসলামী জাগরণ আসন্ন। প্রতিশোধের আগুনে পৈশাচিক ইসরায়েলের ধ্বংস অনিবার্য। কিসিঞ্জারের উদ্বেগ ও ইরানের হুঁশিয়ারি। অবরুদ্ধ গাজায় বেসামরিক অবস্থানে ইসরায়েলের নির্বিচার বোমা বর্ষণ অব্যাহত রয়েছে। দখলদার ইসরায়েলি সেনারা কেবল বিগত 2 দিনে গাজা উপত্যকার 800 নারী ও শিশুকে হত্যা করেছে। গত 58 দিনে গাজায় 15,000-এরও বেশি বেসামরিক ফিলিস্তিনিকে হত্যাকারী ইসরায়েলের কসাই ও শিশু ঘাতক। প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানে যে যুদ্ধবিরতি অব্যাহত রাখলে তার পদত্যাগ ও রাজনৈতিক পতন ত্বরান্বিত হবে। তাই হামাসকে উৎখাতের অজুহাতে সে যুদ্ধ অব্যাহত রেখে আপাতত আরো কিছুকাল ক্ষমতা ধরে রাখার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু স্থল যুদ্ধ অব্যাহত রাখতে গিয়েও ইসরায়েলি সেনারা যেভাবে হামাসের হাতে ব্যাপক হারে প্রাণ হারাচ্ছে, তাতে ইসরায়েল আবারও যুদ্ধবিরতির আশ্রয় নিতে বাধ্য হবে বলে অনেকেই সামরিক বিশ্লেষক মনে করছেন। ইহুদিবাদী ইসরায়েল ও তার প্রধান মদতদাতা মার্কিন সরকার এই আশঙ্কাও করছে যে গত 7 অক্টোবর হামাস যে নজিরবিহীন হামলা চালিয়ে ভবিষ্যতে ইসরায়েলে তার চেয়েও বড় ধরনের হামলা ঘটতে পারে। প্রতিরোধ শক্তিগুলোর পক্ষ থেকে ফিলিস্তিনিদের পক্ষে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি সরকার ছাড়াও ইরাকের কোন কোন প্রতিরোধ গোষ্ঠী ইসরায়েল ও মার্কিন স্বার্থে আঘাত আনার কাজ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সিরিয়া থেকেও মাঝে মধ্যে হামলা হয়েছে ইসরায়েলের ওপর। এসব হামলায় ব্যবহার করা হয়েছে কখনো ড্রোন ও কখনো ক্ষেপণাস্ত্র। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগ্রাসী মার্কিন ইহুদিবাদী চক্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা একদিন আগে প্রতিরোধ নেতাদের কাছ থেকে এই বার্তা পেয়েছি যে গাজায় গণহত্যা অব্যাহত থাকলে গোটা মধ্যপ্রাচ্য যুদ্ধ ছড়িয়ে পড়বে এবং এ অঞ্চলটি একটি অনুমেয় নতুন অধ্যায়ে প্রবেশ করবে। কাজেই আমরা যথেষ্ট দেরি হয়ে যাওয়ার আগে গণহত্যা বন্ধ করার জন্য সকল যুদ্ধবাজের প্রতি আহ্বান জানাচ্ছি। আমির আব্দুল্লাহিয়ান বলেন, আল আকসা তুফান অভিযানে প্রতিরোধ আন্দোলনগুলো এমন কিছু দলিল জব্দ করেছে যাতে দেখা যাচ্ছে ইসরায়েল সরকার পুরো গাজাবাসীকে মিশরে এবং পশ্চিম তীরের সকল ফিলিস্তিনিকে জর্দানে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। মিশর সরকার তেল আবিবের এই পরিকল্পনা বাস্তবায়িত হতে দেবে না বলে তিনি আশা প্রকাশ করেন। গাজার প্রতিরোধ যুদ্ধ গোটা আরব বিশ্বকে জাগিয়ে তুলতে পারে এবং সেখানে আবারও আরব বসন্ত বা ইসলামী জাগরণের জোয়ার দেখা দিতে পারে বলে ব্রিটেনের ইকোনমিস্ট হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এমনকি হামাসের পতন ঘটলেও আরব বিশ্বের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় পরিবর্তনের জোয়ার দেখা দিতে পারে এবং এর ফলে হামাসের মতোই আরো নতুন নতুন ইসলামী আন্দোলন গড়ে উঠতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে এই ব্রিটিশ ম্যাগাজিন। 40 কোটি জনসংখ্যা অধ্যুষিত গোটা আরব বিশ্বে ইসলামী বিপ্লবের পরিবেশ সৃষ্টি হচ্ছে বলে এই ব্রিটিশ মিডিয়া উল্লেখ করেছে। সম্ভবত একই প্রেক্ষাপট বা কারণগুলোর ভিত্তিতে সম্প্রতি 100 বছর বয়সে পরলোক গমনকারী সাবেক 74 মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারও তার মৃত্যুর অল্প কয়েক সপ্তাহ আগে এই উদ্বেগ প্রকাশ করেছিলেন যে ইসরায়েল আদৌ তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে কিনা। সিএনএন এর সাংবাদিক ফরিদ জাকারিয়া কিসিঞ্জারের ওই উদ্বেগের কথা তুলে ধরতে গিয়েও এটা বলেছেন যে কিসিঞ্জার আরো যেসব বিষয়ে উদ্বেগের কথা তুলে ধরেছিলেন সেসবের মধ্যে রয়েছে জাপানের পরমাণু বোমার অধিকারী হওয়া, ইউরোপীয় শক্তিগুলোর পতন এবং কট্টর ইসলামী শক্তিগুলোর বিজয়। উল্লেখ্য, কিসিঞ্জার ছিলেন ইউরোপ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা একজন ইহুদি অভিবাসী। বলা হয় তার পরিবারের 13 জন সদস্য জার্মান নাৎসিদের হাতে নিহত হয়েছিল। সূত্র পার্স টুডে।
লড়াই অব্যাহত রাখার প্রতিশ্রুতি, ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে আবারও প্রতিরোধ যোদ্ধাদের হামলা। ইরাকের ইসলামী প্রতিরোধ সংগঠনের যোদ্ধারা আমেরিকার দুটি সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছেন। গতকাল এক বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিম ইরাক এবং সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত ওই দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার আল খাজরা এলাকায় অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে একযোগে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এছাড়া ইরাকের পশ্চিমাঞ্চল আল আনবার প্রদেশের আইন আল আসাদ ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এর আগে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা অন্য একটি বিবৃতি প্রকাশের মাধ্যমে জানিয়েছিল যে দখলদার মার্কিন বাহিনীর বিমান হামলায় উত্তর ইরাকের তাদের 5 যোদ্ধা নিহত হয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়েছিল, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে এসব যোদ্ধা প্রাণ হারিয়েছেন। বিবৃতিতে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত ইসলামী প্রতিরোধ যোদ্ধারা লড়াই অব্যাহত রাখবেন। গত 2 মাস ধরে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা মার্কিন বিভিন্ন স্বার্থে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসনে আমেরিকার অকুণ্ঠ সমর্থনের প্রতিবাদে এসব হামলা হচ্ছে। সূত্র পার্টস টুডে। যুদ্ধ শুরুর পর থেকে গাজায় 15,523 ফিলিস্তিনি নিহত। ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় এ পর্যন্ত 15,553 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং অধিকাংশই নারী ও শিশু। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের হিসাবে গত 8 সপ্তাহের যুদ্ধে গাজার 17 লাখ বাসিন্দার 2/3 বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের সংস্থাসমূহ বলছে, গাজায় খাবার ও পানির সংকট চলছে, অধিকাংশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। উল্লেখ্য, ফিলিস্তিনি স্বাধীনতাপন্থী সংগঠন হামাস দীর্ঘদিনের নির্যাতন দখলদারিত্বের প্রতিবাদে গত 7 অক্টোবর আকস্মিকভাবে ইসরায়েলে বড় ধরনের হামলা চালায়। এর পাল্টা হিসেবে ইসরায়েলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু করে। ইসরায়েল হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছে। এরই মাঝে উভয় পক্ষে 7 দিনের যুদ্ধবিরতি চলে, কিন্তু এ যুদ্ধবিরতি নতুন করে আর বাড়ানো সম্ভব হয়নি। ইসরায়েল ও হামাস উভয়ই একে অন্যকে দায়ী করেছে। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির আগেই বলেছিলেন, চুক্তি হলেও যুদ্ধ চলবে। এদিকে শনিবার তেল আবিবে নেতানিয়াহু বলেছেন, হামাসকে নির্মূল সহ সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। সূত্র বাসস। রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্য গাজা। দক্ষিণ থেকে বিচ্ছিন্ন মধ্য গাজা আকাশ স্থল এমনকি সমুদ্র পথে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সেখানে লোকজন মাথার উপরে ইসরায়েলি যুদ্ধ বিমান ও ড্রোনের শব্দ শুনতে পাচ্ছে। দেইর এল বালার কিছু আবাসিক এলাকায় আঘাত এনেছে, সেখানে মানুষ নিহত আহত হয়েছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে সব লাশ এখনো বের করতে পারেনি। ইতিমধ্যে দেইর এল বালাহ এর মধ্যে গাজার রণক্ষেত্রে পরিণত হয়েছে। লোকজন দক্ষিণে যাওয়ার চেষ্টা করছে এবং ইসরায়েলি বাহিনীর নির্দেশের জন্য অপেক্ষা করছে, কিন্তু তাদের যাওয়ার জন্য কোনো নিরাপদ জায়গা নেই। এদিকে গাজা উপত্যকায় হামলা চালাতে ইসরায়েলকে ভয়াবহ সব অস্ত্র দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর ইসরায়েলকে রক্ষার ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস একই অবস্থানে রয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অক্টোবরের শুরু থেকে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র 100টি বিএলইউ 109 এবং 2000 পাউন্ড বাংকার ব্লাস্টার সহ 15,000 বোমা, প্রায় 57,000 আর্টিলারি শেল পাঠিয়েছে। পত্রিকাটিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র গাজায় বেসামরিক নাগরিকদের হতাহত করা থেকে বিরত থাকার আহ্বান জানালেও বাইডেন প্রশাসন অব্যাহতভাবে কোটি কোটি ডলার মূল্যের অস্ত্র পাঠাচ্ছে ইহুদি দেশটিকে। শনিবার সাংবাদিকদের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন এবং আমি পরিষ্কারভাবে অবস্থান ব্যক্ত করেছি, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, আমরা এই বিশ্বাসে অটল। প্রেসিডেন্ট বাইডেন এবং আমি স্পষ্টভাবে বলছি, ইসরায়েল নিজেকে রক্ষা করছে, প্রশ্ন হতে পারে কিভাবে। ওয়াল স্ট্রিট জার্নালে বলা আছে, ইসরায়েলকে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র দিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে 5000 MK82 ডাম বোমা, 5400 MK84 2000 পাউন্ড ওয়ারহেড বোমা, প্রায় 1000 GBU 39 শল ডায়ামিটার বোমা, প্রায় 3000 জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন। নিরস্ত্র ইউক্রেনীয় সেনাদের শেষ করে দিচ্ছে রুশ বাহিনী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই মস্কোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করে আসছে কিয়েভ। আর এ ধরনের অভিযোগে প্রত্যক্ষ মদত দিচ্ছে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা। যদিও একই ধরনের অভিযোগ কিয়েভের বিরুদ্ধে উঠলেও তা নিয়ে চুপ থাকার কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা জোট। এরই ধারাবাহিকতায় এবার রুশ সেনাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধাপরাধের একটি অভিযোগ তুলেছে জেলেনস্কির দেশ। জানায় কিভাবে ইউক্রেনীয় সেনাদের হত্যা করা হচ্ছে
হচ্ছে তার বর্ণনা। সম্প্রতি আত্মসমর্পণ করা দুই ইউক্রেনীয় সেনাকে হত্যার অভিযোগ উঠেছে রুশ সেনাদের বিরুদ্ধে। কিয়েভের দাবি, আত্মসমর্পণ করার পর নিরস্ত্র ইউক্রেনীয় সেনাদের কাছ থেকে গুলি করে হত্যা করেছে রুশ বাহিনী। এই ঘটনাকে যুদ্ধাপরাধ বলেছেন ইউক্রেনের কর্মকর্তারা। গুলি করার এই ঘটনার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, যদিও এ অভিযোগ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি রাশিয়া। প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায় গোপন একটি আস্তানা থেকে বেরিয়ে আসছেন দুই ইউক্রেনীয় সেনা সদস্য। তাদের মধ্যে একজন দুই হাত উপরে তুলে ধরে রেখেছিলেন। এই দুই সেনার সামনে দাঁড়িয়ে আছেন আরেক দল সেনা। কিছুক্ষণ পর গুলির শব্দ ও ধোঁয়া ওড়ার মধ্য দিয়ে ভিডিওটি হঠাৎ শেষ হয়। ইউক্রেনের ডি পোস্টেড টেলিগ্রাম চ্যানেল 2 ডিসেম্বর প্রকাশিত ভিডিওটির সঙ্গে সংযুক্ত তথ্য বলা হয়, রুশ সেনারা ইউক্রেনের ৪৫তম রাইফেল ব্যাটালিয়নের অবস্থান দখল করার পরে স্টেপোভের কাছে দুই ইউক্রেনীয় সেনাকে গুলি করে হত্যা করা হয়েছিল। এ সময় গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার কারণে ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। পূর্ব ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলের সরকারি কর্মকর্তারা জানায়, প্রাথমিকভাবে পাওয়া তথ্য বলছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর উর্দি পরিহিত দুই নিরস্ত্র সেনা আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন, কিন্তু রুশ সেনাবাহিনীর উর্দি পরা একদল লোক কাছ থেকে গুলি করে তাদের হত্যা করেছে। বন্দীদের এভাবে হত্যা করা জেনেভা কনভেনশনের চরম লঙ্ঘন। এদিকে রোববার আবদিভকা এর সামরিক প্রশাসনের প্রধান ভিতালি বারাবাস ইউক্রেনের ফ্রিডম টিভি চ্যানেলকে জানান, যেসব রুশ সেনারা ইউক্রেনীয় সেনাদের ওপর গুলি চালিয়েছিল তারা পরে ইউক্রেনের হামলায় নিহত হয়েছিল, তবে তাদের কেউই নিজ নিজ দাবির পক্ষ থেকে কোনো প্রমাণ দেখাতে পারেনি।